আমাদের অনন্য স্টোরি সকল প্রকার পার্ট গল্প দেখতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে অল নোটিফিকেশন অন করে দিন। বৃষ্টি থেমে গেছে। স্পন্দনও বাহিরে তাকিয়ে বলল। হ্যাঁ তো। গুঞ্জন কিছু না বলে উঠে দাঁড়িয়ে ছাউনির কাছে দাঁড়িয়ে আকাশের দিকে তাকালো। কিছুক্ষণ বৃষ্টির পর আকাশটা বেশ পরিষ্কার হয়ে গেছে। কনকনে শীতের ঠান্ডা হাওয়া বয়ে যাচ্ছে চারপাশ। গুঞ্জন একটা খামের সাথে হেলান দিয়ে আকাশকে দেখছে। স্পন্দন এসে গুঞ্জনের পাশে দাঁড়িয়ে বলল, বাতাসটা খুব ভালো লাগছে তাই না? গুঞ্জন নিজের হাত দুই বাহুতে ক্রস করে বলল। শীত করছে আমার খুব। স্পন্দন আশেপাশে তাকিয়ে বলল, ফিল করতে ইচ্ছে করছে না? এই প্রকৃতি, বাতাস, খোলা মাঠ, আকাশ। গুঞ্জন চারপাশে তাকিয়ে দেখতে দেখতে বলল, দেখছি তো, সুন্দর। স্পন্দন এবার একটু বিরক্ত হয়ে তাকালো গুঞ্জনের দিকে। তারপর কিছু গুঞ্জনের হাত ধরে বলল, চলো। গুঞ্জনকে কিছু বলার সুযোগ না দিয়ে স্পন্দন হাত ধরে টেনে নিয়ে গেল গুঞ্জনকে। ওকে নিয়ে একেবারে মাঠের মাঝখানে চলে গেল স্পন্দন। গুঞ্জন ফ্রু কুঁচকিয়ে বলল, এখানে আনলে কেন? স্পন্দন গুঞ্জনের পেছনে দাঁড়িয়ে ওর বাহু ধরে নিজের বুকের সাথে ওর পিঠ লাগিয়ে ধরল। গুঞ্জন একটু চমকে গেল, ও কিছুই বলল না। স্পন্দন গুঞ্জনের দুই হাত ধরে ছড়িয়ে ধরে বলল, চোখ বন্ধ করে ফিল করো। গুঞ্জন স্পন্দনের কথা অনুযায়ী চোখ বন্ধ করে ফেলল। কিছুক্ষণ পরেই গুঞ্জন ব্যাপারটা এনজয় করতে শুরু করলো। ঠান্ডা বাতাস আর শস্য শব্দ খুব বেশি ভালো লাগছে ওর। এর আগে কখনো এইভাবে প্রকৃতিকে ফিল করেনি ও। ও স্পন্দনের বুকের সাথে নিজের মাথা হেলান দিল। স্পন্দনও চোখ বন্ধ করে আছে। বেশ অনেকটা সময় পর স্পন্দন গুঞ্জনের কানের কাছে মুখ এনে ফিসফিসিয়ে বলল, ভালো লাগলো তো? গুঞ্জন চোখ খুলে নিচু কণ্ঠে বলল। হুম। স্পন্দন গুঞ্জনকে ছেড়ে দিয়ে বলল, থাকবে এখানে নাকি ছাউনির ভেতরে যাব? গুঞ্জন কিছুক্ষণ চুপ থেকে চারপাশটা দেখে বলল। থাকি, আর একটু ভালোই লাগছে। স্পন্দন ঠোঁট চেপে একটু হাসলো, তারপর বলল, আচ্ছা। দুজনেই বেশ কিছু ধীরে ধীরে হাঁটতে হাঁটতে আশেপাশেটা দেখছে, তবে কেউ কিছু বলছে না। কিছুক্ষণ হাঁটাহাঁটির পর ওরা ছাউনির নিচে চলে গেল। গুঞ্জন স্পন্দনের দিকে তাকিয়ে বলল। ঘুম পাচ্ছে খুব। স্পন্দন হেসে বলল, বাহ বাহ, তোমার আবার ঘুমো পায়? আর তাছাড়া একটু পর তো ভোর হয়ে যাবে। গুঞ্জন ভ্রু কুঁচকিয়ে তাকালো স্পন্দনের দিকে। স্পন্দন হেসে দিয়ে বলল, আচ্ছা আচ্ছা, ওয়েট। বলে স্পন্দন এদিক ওইদিক তাকিয়ে একটা খামের সাথে হেলান দিয়ে বলল, এখানে এসে বসো। গুঞ্জন ভ্রু কুঁচকিয়ে গিয়ে বসলো ওর পাশে। স্পন্দন নিজের কোলের দিকে ইশারা করে স্পন্দন বলল, এখানে শুয়ে পড়ো। গুঞ্জন কিছুক্ষণ স্পন্দনের দিকে কপাল কুঁচকিয়ে তাকিয়ে থেকে অদ্ভুতভাবে কোনো প্রশ্ন না করে স্পন্দনের কোলে মাথা দিয়ে শুয়ে পড়ল। স্পন্দন গুঞ্জনের চুল আঙুল দিয়ে আলতো করে নেড়ে দিতে লাগলো। গুঞ্জনও কিছুক্ষণের মধ্যে ঘুমিয়ে গেল। সকালে স্পন্দনের ডাকেই ঘুম ভাঙল গুঞ্জনের। গুঞ্জন চোখ না খুলেই উঠে বসলো। তারপর একটা হাই তুলে আস্তে আস্তে চোখ খুলে স্পন্দনের দিকে তাকাতে স্পন্দন মুচকি হেসে বলল, গুড মর্নিং। গুঞ্জনও ঘুম ঘুম কণ্ঠে বলল, মর্নিং। আপনি ঘুমোননি রাতে? স্পন্দন গুঞ্জনের প্রশ্নের কোনো উত্তর না দিয়ে ব্যাগ থেকে পানির বোতলটা বের করে গুঞ্জনের দিকে এগিয়ে দিয়ে বলল, চোখ মুখে পানি দিয়ে ফ্রেশ হয়ে নাও। গুঞ্জনও কথা না বাড়িয়ে তাই করলো। গুঞ্জন চোখে মুখে পানি দিয়ে আসতেই স্পন্দন ওর নিজের রুমাল গুঞ্জনের দিকে এগিয়ে দিল। গুঞ্জন এবারেও কোনো প্রশ্ন না করে ওটা দিয়েই মুখ মুছে নিল। স্পন্দন বলল, এবার তাহলে যাওয়া যাক। গুঞ্জন বলল, কিন্তু গাড়ি? স্পন্দন ওর জ্যাকেট পরতে পরতে বলল, সকালে ড্রাইভারকে ফোন করে দিয়েছি, এসে গেছে এতক্ষণে। গুঞ্জন মাথা নেড়ে নিজেকে একটু গুছিয়ে নিল। তারপর দুজনেই বেরিয়ে পড়ল গাড়ির উদ্দেশ্যে। রোডে গিয়ে ড্রাইভারকে ওই গাড়িটা ঠিক করে নিয়ে চলে আসতে বলল। আর ওরা দুইজন ড্রাইভার এর আনা গাড়িতে করে বেরিয়ে গেল। অনেকটা পথ যাওয়ার পর স্পন্দন গাড়ি থামিয়ে দিল। গুঞ্জন আশেপাশে তাকিয়ে বলল, এখানে কেন? স্পন্দন সিট বেল্ট খুলতে খুলতে বলল, চলো, দেখতেই পাবে। গুঞ্জন এবার কোনো কথা না বাড়িয়ে নেমে গেল গাড়ি থেকে। স্পন্দন একটু হেসে বলল, কি ব্যাপার, আজ আমার ঝাঁসি রানী আমার সব কথা এমনি এমনি মেনে নিচ্ছে। ওয়াও। গুঞ্জন মুস্কি হেসে বলল, জানি না, আজ শুনতে ইচ্ছে করছে তাই। স্পন্দন আর কিছু না বলে স্পন্দনের হাত ধরে একটা রেস্টুরেন্টের ভেতরে নিয়ে গেল।
ওখানে গিয়ে স্পন্দন দুজনের জন্যই খাবার অর্ডার করলো। ব্রেকফাস্ট কমপ্লিট করার পর গুঞ্জন বলল, খাওয়া তো শেষ, এবার যাওয়া যাক। স্পন্দন টিস্যু পেপার দিয়ে হাত মুছতে মুছতে বলল। তোমার ব্যাগটা খোলো। গুঞ্জন একটু অবাক হলেও নিজের ব্যাগটা খুলল। ও প্যাকেটটা বের করে স্পন্দনের দিকে তাকাতেই স্পন্দন চোখের ইশারায় ওকে বলল ব্যাগের ভেতর দেখতে। গুঞ্জন ব্যাগের ভেতরে হাত ঢুকিয়ে একটা নীল জর্জেটের একটা শাড়ি পেল, আর তার সাথে নীল কাচের ছুরি। শাড়িটা হাতে নিয়ে অবাক হয়ে স্পন্দনের দিকে তাকিয়ে বলল। এসব কার জন্য? স্পন্দন মুখে হাসি রেখে বলল, তোমার ব্যাগে যখন আছে নিশ্চয়ই তোমার জন্যে। গুঞ্জন একটু ইতস্তত করে বলল। কিন্তু আমি তো এসব। স্পন্দন গুঞ্জনকে কথাটা শেষ করতে না দিয়েই বলল, আমি জানি তুমি এসব পড়ো না, আর যা পড়ো তা নিয়ে আমার কোনো অভিযোগ নেই। তুমি সেটাই পড়বে যেটাতে তুমি কমফোর্টেবল ফিল করো। কিন্তু ব্যক্তিগতভাবে আমার শাড়ি, সালোয়ার স্যুট, চুড়ি এসব খুব ভালো লাগে। তাই আমার ইচ্ছে যেদিন তুমি তোমার সিদ্ধান্ত আমাকে জানাতে আসবে সেদিন প্লিজ এটা পরে এসো, আমার ভালো লাগবে। গুঞ্জন কিছু না বলে মুচকি এসে প্যাকেটটা আবার নিজের ব্যাগে ভরে নিল। স্পন্দন উঠে দাঁড়িয়ে বলল, চলো এবার। গুঞ্জন সম্মতি জানিয়ে উঠে দাঁড়ালো। স্পন্দন গুঞ্জনকে ওর বাড়ির সামনে নামিয়ে দিয়ে চলে গেল। গুঞ্জন ফোন করে জানিয়ে দিয়েছে রাতে ফিরবে না, তাই কেউ আর কোনো প্রশ্ন করেনি। আর প্রশ্ন করলেও যে গুঞ্জন উত্তর দেবে না সেটা খুব ভালো করেই জানে সবাই। আবির আর মেঘলাও কোথায় ছিল সেটা নিয়ে মাথা ব্যথা নেই। ও ঠিক আছে, সেটাই ওদের কাছে যথেষ্ট। আরও কয়েকটা দিন পার হয়ে গেল। এর মধ্যে আবির আর তিতলির বিয়ের দিন ঠিক হয়ে গেছে। মেঘলা মধ্যের সেই পরিবর্তন আরও গভীর রূপ নিচ্ছে। তবে এখন পরিবর্তন হয়েছে গুঞ্জনের মধ্যেও। ওই দিনের পর থেকে অনেকবার ভেবেছে স্পন্দনকে নিয়ে, বারবার ভেবেছে নিজের অনুভূতি নিয়ে। সংশয় মেটাতে যত ভাবা যায় ভেবেছে। স্পন্দন এই কয়েকদিনে ওকে অনেক কিছু শিখিয়েছে, অনেক কিছু অনুভব করতে শিখিয়েছে, অনেক স্বভাবের পরিবর্তন হয়েছে ওর মধ্যে। কিন্তু এখন আর গুঞ্জনের মধ্যে কোনো রকমের সন্দেহ নেই। স্পন্দনের কাছে থাকতে এত ভালো লাগা, স্পন্দনের সব কথা শুনতে ইচ্ছে করা, স্পন্দনের প্রতি ওর সব রকম অনুভূতি মানে বুঝে গেছে আজকেও। হ্যাঁ, ভালোবেসে ফেলেছে ও স্পন্দনকে, আর এটা নিয়ে কোনো সন্দেহ নেই ওর মনে। বেডে শুয়ে শুয়ে এসব ভেবে মুসকে মুসকে হাসছে গুঞ্জন। কালকে বিকেলে স্পন্দনের সাথে দেখা করার আছে। ও ঠিক করে নিয়েছে কালকে নিজের মনের কথা বলে দেবে। এসব ভেবে উঠে কাবার্ড থেকে সেই শাড়ির প্যাকেটটা বের করে নিল। হঠাৎ মনে পড়লো যে ও শাড়ি পরতে পারে না। কিছু একটা ভেবে বলল, আরে এত ভাবছি কেন? মেঘুদি আছে তো, মেঘুদিকেই বলবো পরিয়ে দিতে, আর মিস্টার চৌধুরীর কথাও বলবো আপিকে। এইসব ভেবে প্যাকেটটা রেখে গুঞ্জন মেঘলার রুমের দিকে গেল। মনে মনে খুবই খুশিও। আজ অনেক বছর পর মন থেকে খুব খুশিও। গুঞ্জন রুমের সামনে গিয়ে দরজার কাছে গিয়ে মেঘলাকে ডাকতে যাবে, তখনই এমন কিছু শুনল যে ও পুরো থমকে গেল, পুরোপুরি স্তব্ধ হয়ে গেল। চারপাশে কুয়াশায় আবছা হয়ে আছে, সব কিছুই ঝাপসা। তবে কুয়াশা ভেদ করে হালকা সূর্যের আলোর রেখাও দেখা দিচ্ছে। ঠান্ডা বাতাস আর তার শস্য শব্দে হাত পা কান সব জমে যাওয়ার। গুঞ্জন গায়ে একটা শাল জড়িয়ে সে আম গাছটার নিচে দাঁড়িয়ে গাছটার সাথে হেলান দিয়ে আছে। সারা রাত এখানেই দাঁড়িয়েছিল। কেউ জানে না যে ও সারা রাত এখানে ছিল। মনের ভেতরে এক অদ্ভুত চাপা কষ্ট হচ্ছে ওর। গুঞ্জন ছোটবেলায় কাঁদতো, খুব বেশি কাঁদছে, কিন্তু তখন ওর কান্না দেখার কেউই ছিল না। এক পর্যায়ে কান্না করার একটু একটু করে থামিয়ে দিল। এরপর ও আর কাঁদতো না কারোর সামনে, তো একেবারেই না। যখন নিজেকে আর সামলাতে পারতো না তখন কাঁদতো। তবে আজ ওর খুব কাঁদতে ইচ্ছে করছে, কিন্তু কাঁদতে পারছে না। আজ যেন ওর সব কান্না গলাতেই আটকে আছে। সব কিছু দুমড়িয়ে বুঝতে শেষ দিতে ইচ্ছে করছে, গলা ফাটিয়ে চিৎকার করে মন চাইছে, কিন্তু পারছে না। কেন দেখা হয়েছিল স্পন্দনের সাথে ওর? ভালোবাসতে গেল স্পন্দনকে, কেন বন্ধুত্ব করেছিল, কেন শুরু থেকে অ্যাভয়েড করেনি, কেন কাল রাতেই নিজের সব অভিমান, জেদ, বেপরোয়া ভাবকে মুছে ফেলে জীবনটাকে নতুন করে সাজানোর স্বপ্ন দেখেছিল। কিন্তু নিমিষেই সব কিছু শেষ হয়ে গেল। আসলে রাতে গুঞ্জন মেঘলার রুমের দরজার কাছে গিয়ে ডাকতে নিলেই শুনতে পেল যে মেঘলা একা একা কিছু একটা বলছে। তাই গুঞ্জন দুষ্টুমি করে মেঘলার কথাগুলো শোনার জন্য একটু, কিন্তু যা শুনলো তাতেও পুরো পাথর হয়ে গেল। ওর পুরো দুনিয়া ঘুরছে।
মেঘলা বুকের সাথে বালিশটা জড়িয়ে ধরে একা একাই বলছে, সত্যি স্যারের মতো মানুষকে কখনো না ভালোবেসে পারা যায় না। আমার পুরো অস্তিত্বে জড়িয়ে গেছেন উনি। এখন এমন মনে হয় অফিসের কাজ করতে নয়, ওনাকে দেখতে যাই। অফিসে গিয়ে এখন ওনাকে যতক্ষণ না দেখতে পাই ততক্ষণ একটু শান্তি পাই না। গুঞ্জন অবাক দৃষ্টিতে তাকিয়ে আছে, নিজের কানকে বিশ্বাস করতে পারছে না। স্যার মানে তো মিস্টার চৌধুরী, মিস্টার চৌধুরীকে ভালোবাসে মেঘুদি। হঠাৎ ভাবলো না ওর নিশ্চয়ই কোনো ভুল হচ্ছে, ও নিশ্চয়ই ভুল শুনেছে। এসব ভেবে নিজেকে সামলে আবারও ওদের দিকে তাকাতেই দেখলো মেঘলা আবার বলল, হ্যাঁ, ভালোবেসে ফেলেছি আমি স্যারকে, খুব ভালোবেসে ফেলেছি। স্যারের মতো মানুষকে ভালো না বেসে থাকা যায় না। খুব তাড়াতাড়ি স্পন্দন স্যারকে আমার কথা বলতে হবে। গুঞ্জন দুকদম পিছিয়ে গেল। ও নিজেকে কিছুতেই স্থির রাখতে পারছে না। ও নিজেও তো স্পন্দনকে ভালোবাসে, না চাইতেও খুব বেশি ভালোবেসে ফেলেছে স্পন্দনকে। না না, ও স্পন্দনকে ছাড়তে পারবে না। ও মেঘলার সাথে কথা বলতেই হবে। স্পন্দনও তো ওকে ভালোবাসে, ওরা তো একে অপরকে ভালোবাসে। মেঘলাকে এটা বোঝালে মেঘলা ঠিক বুঝবে। এসব ভেবে মেঘলাকে কিছু বলতে যাবে তখনই মেঘলা বলে উঠল, আহিলের পর যে কখনো কাউকে এভাবে ভালোবাসতে পারবো সেটা কল্পনাও করিনি আমি। স্যারের মতোই কেউ আমার জীবনে আসবে বলেই হয়তো আহিলের মতো একটা স্বার্থপর মানুষ আমায় ঠকিয়েছিল। গুঞ্জন এটা শুনে থেমে গেল। কি করতে চাচ্ছিল? 2 বছর আগে শুধুমাত্র ওর জন্যই ওর মেঘুদের বিয়ে ভেঙে গিয়েছিল। ক্লানবোধ থেকে আজও বেরোতে পারেনি। সেই একই কষ্ট আবার কি করে দেবে ও? এসব ভাবতে ভাবতে এক কদম করে পিছিয়ে যাচ্ছিল। এরপর আস্তে আস্তে হাঁটতে হাঁটতে বাইরে চলে এলো। তখন মোটামুটি অনেক রাত, সবাই ঘুমিয়ে আছে, তাই টের পায়নি। শীত, তাই গায়ে একটা শাল চড়ানো। ও সোজা সেই আম গাছটার নিচে গিয়ে দাঁড়ালো। ওই কনকনে শীতের সারা রাত ওই গাছের নিচেই কাটিয়ে দিয়েছে ও। কিন্তু আজ ওর শীত গরম কোনো অনুভূতিই হচ্ছে না এই মুহূর্তে। সারা রাত ধরে অনেক ভেবেছে ও। ভাবতে ভাবতেই সকাল হয়ে গেছে। নিজের উপর নিজের খুব ঘৃণা হচ্ছে আজ ওর। দ্বিতীয়বার ওর বোনের কষ্টের কারণ হতে যাচ্ছিল। ভাগ্যিস ও সব শুনে নিয়েছে। যদি কিছু না শুনে ও গিয়ে মেঘলাকে নিজের মনের কথাটা বলে দিত, তাহলে কি হতো আজ? আবার ওর জন্য ওর মেঘুতে আঘাত পেত। 2 বছর আগে যা হয়েছে তার জন্য ওর কাকা কাকি এমনকি ওর বাবা মা ওকে দায়ী মনে করে। অথচ খারাপটা যার সাথে হয়েছে সেই মেয়েটা সবার মতো ওকে ভুল বোঝেনি, বরং সবার থেকে ওকে আগলে রেখেছে, ওর হয়ে প্রোটেস্ট করেছে, ওকে এত ভালোবাসা দিয়েছে। তাকে আবার সেই একই ক্ষত কি করে দেবে ও? আর তাছাড়া ও তো মেঘলাকে কথা দিয়েছে ওর জন্য আর কোনো কষ্ট পেতে দেবে না মেঘলাকেও। না, ও ঠিক করে নিয়েছে ওকে কি করতে হবে। ওর যতই কষ্ট হোক, যে বোন ওকে সবসময় আগলে রেখেছে, এত ভালোবেসেছে, সেই বোনের মুখে হাসি দেখতে এটুকু তো ও করতেই পারে। ওকে পারতেই হবে, সেটা যে করেই হোক। এসব ভাবতে ভাবতে ও ঘরের ভেতরে ঢুকলো। হঠাৎ আবির ওর সামনে পড়ল। গুঞ্জনকে দেখে আবির বলল, কিরে, এত সকালে কোথায় গিয়েছিলি? গুঞ্জন মাথা নিচু করে নিচু কণ্ঠে বলল, বাগানে গিয়েছিলাম একটু। গুঞ্জনের চোখ মুখের দিকে তাকিয়ে আবির বলল, কি হয়েছে তোর? চোখ মুখ এরকম লাল হয়ে আছে কেন? গুঞ্জন নিজেকে যথেষ্ট স্বাভাবিক রেখে মুখে জোরপূর্বক একটুখানি হাসি ফুটিয়ে বলল, আসলে অনেক রাত অবধি জেগেছিলাম, ঘুম হয়নি ঠিক করে, তো তাই হয়তো। আবিরের কেন জানি না বিশ্বাস হলো না কথাটা। কিছুক্ষণ গুঞ্জনের দিকে তাকিয়ে থেকে বলল, আজ অফ ডে তো, ব্রেকফাস্ট করে একটু ঘুমিয়ে নিস। গুঞ্জন কিছু বলল না, শুধু মাথা নেড়ে রুমে চলে গিয়ে দরজা নক করে দিল। এরপর ফোনটা হাতে নিয়ে দেখলো অনেকগুলো কল মেসেজ এসেছে স্পন্দনের। গুঞ্জন একটা দীর্ঘশ্বাস ফেলে কিছুক্ষণ চুপ করে বসে রইল। এরপর স্পন্দনকে কল করলো। কল করার সাথে সাথে স্পন্দন রিসিভ করে ফেলল। গুঞ্জন কিছু বলার আগে স্পন্দন রাগী কণ্ঠে বলল, কাল রাত থেকে কল মেসেজ করছি, কোথায় ছিলে? জানো কত টেনশন হচ্ছিল? গুঞ্জন নিচু কণ্ঠে বলল। সরি, ঘুমিয়ে পড়েছিলাম। স্পন্দন একটু অবাক হলো। গুঞ্জন তো এরকম নয়। এতক্ষণে তো ওর স্পন্দনকে উল্টো ছাড়ে দিয়ে ঝগড়া করার কথা, অথচ কত ইজিলি সরি বলে তো স্বীকার করে নিল। স্পন্দন একটু চিন্তিত গলায় বলল, আর ইউ ওকে? গুঞ্জন নিজের মনে একটা তাচ্ছিল্যের হাসি হেসে বলল, ইয়া, একটা কথা বলতে ফোন করেছিলাম। স্পন্দন জিজ্ঞাসু কণ্ঠে বলল, কি কথা?
গুঞ্জন স্বাভাবিকভাবে বলল। আজ তো রেস্টুরেন্টে দেখা করার কথা, তাই না? স্পন্দনের গুঞ্জনের গলার আওয়াজ কেমন যেন লাগছে। কিছু তো হয়েছে, কিন্তু কি? ও ভ্রু কুঁচকিয়ে বলল। হ্যাঁ তো। গুঞ্জন একটু চুপ থেকে বলল। ওখানে নয়, আজ আমরা ওই ব্রিজটাতে যাব, যেখানে আমাদের প্রথম দেখা হয়েছিল। আপনি ওখানে ওয়েট করবেন, আমি নিজে যাব। স্পন্দন একটু অবাক হয়ে বলল। হ্যাঁ, বাট আমি পিক করে নেই। না, আমি নিজেই যাব, আপনি ওখানে থাকলেই হবে। স্পন্দনকে আর কিছু বলার সুযোগ না দিয়ে ফোনটা কেটে দিল গুঞ্জন। তারপর জোরে জোরে কয়েকটা শ্বাস নিয়ে বালিশে মুখ গুজে শুয়ে রইল। ওদিকে স্পন্দনও বেশ অবাক হলো। কি হলো এটা? কিছুই বোধকাম্য হয়নি ওর। বিকেলে গুঞ্জনকে জিজ্ঞেস করবে, এসব ভেবে শুয়ে একটা ঘুম দেওয়ার চেষ্টা করলো। রাতে গুঞ্জনের চিন্তায় ঘুমাতে পারেনি ও। তার প্রায় 2 ঘন্টা পর দরজা খুলে ব্রেকফাস্ট করতে বের হলো ও। টেবিলে তখন শুধু মেঘলা ছিল। আবির তিতলির সাথে একটু দেখা করতে গেছে, আর বাকিরা নিজেদের রুমে। মেঘলা গুঞ্জনের চোখ মুখ দেখে বেশ চমকে উঠল। ও তাড়াতাড়ি উঠে গুঞ্জনের কাছে গিয়ে ওর গালে হাত শুয়ে দিয়ে বলল। কি রে, কি হয়েছে তোর? চোখ মুখ এত ফুলে আছে কেন? লালচেও হয়ে আছে। গুঞ্জন মুখে আবারও সেই জোরপূর্বক হাসি ফুটিয়ে বলল। আমি ঠিক আছি, আসলে রাতে ঘুমটা ঠিক করে হয়নি, তাই আর কি। মেঘুদি, খুব খিদে পেয়েছে, একটু সার্ভ করে দাও না। মেঘলাও সন্দেহান দৃষ্টিতে গুঞ্জনের দিকে কিছুক্ষণ তাকিয়ে থেকে বলল। হ্যাঁ, তুই বস, আমি দিচ্ছি। গুঞ্জন টেবিলে বসতেই মেঘলা খাবার সার্ভ করে দিল। মেঘলা যতটা সম্ভব নিজেকে শক্ত রাখার কথা চেষ্টা করছে। গুঞ্জনের খাওয়া শেষ হলেও মেঘলার দিকে তাকিয়ে বলল। মেঘুদি, একটা কথা রাখবে? মেঘলা একটু হেসে বলল। তোর কোনো কথা ফেলেছি আমি? গুঞ্জন নিচের দিকে তাকিয়ে একটা শ্বাস ফেলে তারপর মলিন হাসি দিয়ে আবার মেঘলার দিকে তাকিয়ে বলল। আমাকে আজ বিকেলে একটু শাড়ি পরিয়ে দেবে? মেঘলা তো বড়সড় ছটকা খেলো। অবাক হয়ে তাকিয়ে বলল। তুই আর শাড়ি? মজা করছিস না তো? গুঞ্জন উঠে গিয়ে মেঘলাকে পেছন থেকে জড়িয়ে ধরে বলল। আজ ইচ্ছে করছে একটু শাড়ি পরতে, তাই এত প্রশ্ন না করে প্লিজ আমাকে শাড়িটা পরিয়ে দেবে? বলো প্লিজ, আমার সুইট দি। মেঘলাও হেসে গুঞ্জনের 2 হাত ধরে বলল। আচ্ছা, দেব পরিয়ে। এবার হ্যাপি? বাট কি হলো হঠাৎ? এমনি। বলে মেঘলার গালে একটা চুমু দিয়ে নিজের রুমে চলে গেল। মেঘলা গুঞ্জনকে খুব সুন্দর করে শাড়ি পরিয়ে দিয়েছে। শাড়ি ঠিক করতে করতে মেঘলা বলল। এত সুন্দর শাড়ি কোথায় পেলি বলতো? গুঞ্জন একটু মলিন হেসে স্পন্দনের দেওয়া চুড়িগুলো পরতে পরতে বলল। আমার সবচেয়ে ভালো বন্ধু দিয়েছে। মেঘলা অবাক হয়ে বলল। কে সে? গুঞ্জন 5টা হাতে নিয়ে মেঘলার দিকে তাকিয়ে বলল। বলবো কোনো একদিন, আজ যাই। বলে বেরিয়ে গেল। মেঘলা একটু অবাক হলো। কিছুটা একটা ব্লান্ডার হয়েছে সেটা বুঝতে পারছে, কিন্তু সেটা কি? যাই হোক, গুঞ্জন এলে জিজ্ঞাসা করে নেবে। আপাতত স্পন্দনকে কি করে বলবে কথাটা সেটাই ভাবছে ও। স্পন্দন যেই ব্রিজের রেলিং ধরে দাঁড়িয়ে আছে আর গুঞ্জনের জন্য ওয়েট করছে, হঠাৎ ওর থেকে একটু দূরে একটা সিএনজি থামলো। সিএনজি থেকে গুঞ্জন বেরিয়ে এলো। গুঞ্জনকে দেখে স্পন্দনের চোখ আটকে গেল। অবাকের শেষ পর্যায়ে পৌঁছে গেছে ও। গুঞ্জন ওর দেওয়া শাড়ি আর চুড়ি পরে এসেছে। কি অপূর্ব লাগছে মেয়েটাকে। নীল শাড়ি, খোলা চুল, হাতের কাছের নীল চুড়ি, একদম নীল পরি। আচ্ছা, আজকে গুঞ্জন এসব পরে কেন এসেছে? তার মানে আজ গুঞ্জন ওকে ওর মনের কথা বলবে? নিশ্চয়ই উত্তর হ্যাঁ হবে, না হলে তো আর এসব পরে আসতো না, তাই না? এসব ভেবে স্পন্দনের মুখে হাসি ফুটে উঠল। গুঞ্জন সিএনজিটা দাঁড় করিয়ে রেখে স্পন্দনের দিকে যত এগিয়ে আসছে, স্পন্দনের হার্টবিট ততটাই বাড়ছে। গুঞ্জন কাছে আসতে স্পন্দন একটু অবাক হলো, কারণ গুঞ্জনের মুখটা বেশ ফ্যাকাশে হয়ে আছে। যদিও কপালে ছোট্ট নীল টিপ পড়েছে, তবুও স্পন্দন হেসে কিছু বলতে নেবে গুঞ্জন হাতের ইশারায় থামিয়ে দিয়ে বলল। আজ এই সাজে কেন এসেছি আপনার সামনে, তাই তো? কারণ আপনি বলেছিলেন যেদিন আপনাকে নিজের মনের কথা বলবো সেদিন যেন এটা পরে আসি। আজ সেটাই বলতে এসেছি। স্পন্দন মুচকি এসে একটু উৎসাহিত কণ্ঠে বলল। হ্যাঁ বলো। গুঞ্জন চোখ বন্ধ করে একটা শ্বাস নিয়ে নিজেকে যথেষ্ট শক্ত করে নিয়ে চোখ খুলে স্পন্দনের চোখে চোখ রেখে বলল। অনেক ভেবে দেখেছি আমি, আপনার সাথে অনেকটা মিশেও দেখেছি, কিন্তু এমন কোনো অনুভূতি আমার মনে তৈরি হয়নি যেটাকে ভালোবাসা বলা যায়। সাথে সাথে স্পন্দনের মুখের হাসিটা মিলিয়ে গেল। স্পন্দন জিজ্ঞাসু দৃষ্টিতে তাকিয়ে আছে। গুঞ্জন একটা শ্বাস নিয়ে আবার বলল। হ্যাঁ, আর আমি বুঝে গেছি যে আর যাই হোক আপনাকে কোনোদিন আমি ভালোবাসতে পারবো না, তাই আপনার জন্য
একটাই ভালো হবে যে আপনি আমাকে ভুলে যান আর তার সাথেই জীবন শুরু করুন যে আপনাকে ভালোবাসে। স্পন্দন হতভম্ব হয়ে তাকিয়ে আছে গুঞ্জনের দিকে। চোয়াল শক্ত হয়ে আসছে ওর। এত সহজে বলে দিল কথাগুলো। একবারও বুক কাঁপলো না। কাল থেকে চেষ্টা করেও কাঁদতে পারেনি, কিন্তু এখন গুঞ্জনের পক্ষে কান্না আটকানো দায় হয়ে যাচ্ছে। দাঁতের দাঁত চিপে নিজের কান্না আটকানোর চেষ্টায় আছে ও।